আজ আমি তিনটি গল্প বলতে এসেছি, তিনটি দেশের গল্প, কিন্তু একটি মিল। তিনটির বিষয় স্বর্ণ। পৃথিবীর ইতিহাসে এমন তিনটি ঘটনা আছে যেখানে স্বর্ণ একটি রাষ্ট্রকে বাঁচাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। স্বর্ণ দেখতে সুন্দর, এর মূল্য কখনো কমে না, এ তো আমরা সবাই জানি। একই সঙ্গে একটি দেশের অর্থনীতি সচল রাখতে, টিকিয়ে রাখতেও এর ভূমিকা অনেক বড়। প্রাইম ব্যাংক, অর্থনীতি, অনর্থনীতিতে আজ আমরা স্বর্ণের সেই তিন অবিশ্বাস্য গল্পই বলবো। আজকের বিষয় স্বর্ণ যেভাবে বাঁচিয়েছিল তিনটি দেশ। উনিশশো সালের 5 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ওই দিন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। আদেশটির নাম এক্সিকিউটিভ অর্ডার 6102। আদেশে বলা হলো, মার্কিন নাগরিকেরা ব্যক্তিগতভাবে আর স্বর্ণমুদ্রা, স্বর্ণের বার বা বুলিয়ান এবং গোল্ড সার্টিফিকেট নিজেদের কাছে রাখতে পারবেন না। যাদের কাছে আছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। আদেশ অমান্য করলে সর্বোচ্চ $10,000 জরিমানা, 10 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ড ভোগ করতে হবে। আরেকটু পিছনে ফিরে যাই। শুরুটা হয়েছিল 1929 সালের 24 অক্টোবর, ইতিহাসের কুখ্যাত ব্ল্যাক থার্সডে বা কালো বৃহস্পতিবার দিয়ে। ওই দিন আতঙ্কে নিউ ইয়র্কের শেয়ার বাজারে ব্যাপক বিক্রি শুরু হয়। এরপর 28 অক্টোবর ব্ল্যাক মানডে এবং 29 অক্টোবর ব্ল্যাক টিউজডেতে বাজার আরও ভয়াবহভাবে ধসে পড়ে। এই ধারাবাহিক ঘটনাই শেষ পর্যন্ত বিশ্বকে মহামন্দার দিকে ঠেলে দেয়। 1929 থেকে 1933 সালের মধ্যে প্রায় 9,000 ব্যাংক বন্ধ হয়ে যায়। বেকারত্ব বেড়ে প্রায় 25% পৌঁছে। মূল্যস্ফীতির বদলে শুরু হয় ভয়াবহ ডিফ্লেশন। পণ্যের দাম কমছে কিন্তু মানুষ কিনছে না, বিনিয়োগই করছে না। সে সময় যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান ব্যবস্থার অধীনে ছিল, অর্থাৎ নির্দিষ্ট দামে ডলারকে সোনায় বদলানো যেত। তাই অনেকেই ব্যাংকে টাকা রাখার বদলে সোনা কিনে নিজেদের কাছে রাখতে শুরু করেন। এতে ব্যাংকের হাতে ঋণ দেওয়ার সামর্থ্য কমে যায়। আবার গোল্ড স্ট্যান্ডার্ডের কারণে সরকারও প্রয়োজন মতো নতুন টাকা ছাপাতে পারছিল না, কারণ যত স্বর্ণ আছে ততই ডলার ছাপানোর বিধান ছিল। 1933 সালের মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট রুজভেল্ট প্রথমেই সারা দেশে ব্যাংক হলিডে ঘোষণা করেন, অর্থাৎ সাময়িকভাবে সব ব্যাংক বন্ধ রাখা হয়। এরপরে আসে সেই এক্সিকিউটিভ অর্ডার। এর পরের বছর 1934 সালে কংগ্রেস গোল্ড রিজার্ভ অ্যাক্ট পাশ করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় সব সরকারি স্বর্ণের মালিকানা চলে যায় ট্রেজারির হাতে। সরকার মানুষের কাছ থেকে প্রতি ট্রয় আউন্স বা 2.67 ভরি সোনা $20.67 কিনেছিল। কিন্তু কয়েক মাস পরেই সেই স্বর্ণের সরকারি দাম বাড়িয়ে $35 করা হয়, অর্থাৎ ডলারের মূল্য কমিয়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল অর্থনীতিকে চাঙ্গা করা। স্বর্ণের সঙ্গে ডলারের সম্পর্ক শিথিল করায় কেন্দ্রীয় ব্যাংকের জন্য বেশি অর্থ সরবরাহ করা সহজ হয়। বাজারে তারল্য বাড়ে এবং অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে রুজভেল্টের এই সিদ্ধান্ত সবাই মেনে নেননি। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আদালতে যায়। 1935 সালে সুপ্রিম কোর্ট সরকারের পক্ষেই রায় দেয়। আদালত জানায়, জাতীয় সংকটের সময় কংগ্রেসের মুদ্রানীতি নির্ধারণের ক্ষমতা রয়েছে। রুজভেল্টের এই সিদ্ধান্তই পরে ব্রেটন উডস ব্যবস্থার ভিত্তি তৈরি করে। 1944 সালে বিশ্বের অধিকাংশ মুদ্রা ডলারের সঙ্গে যুক্ত হয়। কিন্তু 1960-এর দশকে এসে এই ব্যবস্থা আর টেকসই থাকেনি। শেষ পর্যন্ত 1971 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারকে সোনায় রূপান্তরের সুযোগ বন্ধ করে দেন। একেই বলা হয় নিক্সন শক। এরও 4 বছর পরে প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ড 1974 সালের 14 আগস্ট নতুন একটি আইনে স্বাক্ষর করেন। এই আইনের ফলে 40 বছর পরে 1975 সালের 1 জানুয়ারি থেকে মার্কিন নাগরিকেরা আবারও বৈধভাবে সোনা কিনতে, রাখতে ও বিক্রি করার অধিকার ফিরে পান। এ নিয়ে অবশ্য আলোচনা বা বিতর্ক এখনও আছে, কারণ মার্কিন সরকার কখনো জানায়নি নাগরিকদের কাছ থেকে ঠিক কত সোনা সংগ্রহ করা হয়েছিল। যদিও এর ফলে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ভাণ্ডার দ্রুত বেড়েছিল।
1941 সালের শেষে তা বিশ্বের সবচেয়ে বড় সরকারি স্বর্ণ ভাণ্ডারে পরিণত হয়। এই বিপুল মজুদি পরে ব্রেটন উড ব্যবস্থায় মার্কিন ডলারকে বিশ্বের কেন্দ্রীয় মুদ্রা হিসাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার দ্বিতীয় গল্প। প্রায় 60 বছর পর একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় আরেকটি দেশ। তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে দেশটিকে নিজেদের কেন্দ্রীয় ব্যাংকের সোনা গোপনে বিদেশে পাঠিয়ে দিতে হয়। 1991 সালের মাঝামাঝি সময় স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে ভারত। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই কমে যায় যে তা দিয়ে মাত্র 2 থেকে 3 সপ্তাহের আমদানি চালানো সম্ভব ছিল। তেল, সার, ওষুধ কিংবা শিল্পের কাঁচামাল কেনার মতো ডলারও ফুরিয়ে এসেছিল। আন্তর্জাতিক বাজারে ভারতের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে সন্দেহ দেখা দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভারত কার্যত বৈদেশিক ঋণ খেলাপের দ্বার প্রান্তে চলে যায়। সে সময় ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর, রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন এস ভেঙ্কিটা রামানন, আর ডেপুটি গভর্নর ছিলেন শ্রী রঙ্গারাজন। পরে 1991 সালে 21 জুন প্রধানমন্ত্রী হন পিভি নরসিমহা রাও এবং 24 জন অর্থমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন সিং। এই নতুন নেতৃত্বের হাত ধরেই শুরু হয়েছিল ভারতের অর্থনৈতিক উদারীকরণ। এই সংকট কিন্তু হঠাৎ শুরু হয়নি। 1980-এর দশকে ভারতের অর্থনীতি বাড়ছিল ঠিকই, কিন্তু সেই প্রবৃদ্ধির বড় অংশ ছিল ঋণ নির্ভর। সরকারের বাজেট ঘাটতি ও বিদেশি ঋণ বাড়ছিল, আর রপ্তানির চেয়ে আমদানি দ্রুত বাড়তে থাকায় চলতি হিসাবেও বড় ধরনের ঘাটতি দেখা দেয়। 1990 সালে ইরাক কুয়েত আক্রমণ করলে শুরু হয় উপসাগরীয় যুদ্ধ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। তেল আমদানি নির্ভর ভারতের আমদানি ব্যয় হঠাৎ অনেক বেড়ে যায়। একই সময় মধ্যপ্রাচ্য থেকে বহু ভারতীয় শ্রমিক দেশে ফিরে আসেন। রাজনৈতিক অস্থিরতার কারণে একের পর এক সরকার পরিবর্তনও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 1991 সালের জানুয়ারিতে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল প্রায় 1.2 বিলিয়ন মার্কিন ডলার। হাতে থাকা ডলার দিয়ে মাত্র কয়েক সপ্তাহের আমদানি চালানো সম্ভব ছিল। এই পরিস্থিতিতে আইএমএফের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তখন ভারত কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতিতে বিশ্বাসী। সোভিয়েত ইউনিয়ন তাদের ঘনিষ্ঠ মিত্র। অর্থনীতির মূল নিয়ন্ত্রণ সরকারের হাতে। বাইরের জন্য ভারতের দরজা মোটামুটি বন্ধ। এরকম এক অবস্থায় 1991 সালের 7 জানুয়ারি ভারত বাধ্য হয়ে আইএমএফের কাছে ঋণের আবেদন করে। 18 জানুয়ারি আইএমএফ প্রায় 780 মিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রথম অনুমোদন দেয়। এদিকে উপসাগরীয় যুদ্ধের সময় প্রধানমন্ত্রী চন্দ্রশেখর যুক্তরাষ্ট্রের কিছু সামরিক বিমানকে ভারতীয় বিমানবন্দরে জ্বালানি নেওয়ার অনুমতি দেন। বিষয়টি প্রকাশ্যে এলে রাজনৈতিক বিতর্ক শুরু হয় এবং অনুমতি প্রত্যাহার করা হয়। তখন অনেকে বলেছিলেন আইএমএফের ঋণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পথে থাকায় ভারত সেখান থেকেও বড় ধরনের সহায়তা পায়নি। সংকট আরও গভীর হলে মে মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 20 টন সোনা বন্ধক রেখে প্রায় 200 মিলিয়ন ডলার সংগ্রহ করে। পরে জুন জুলাইয়ে নরসিমহা রাও সরকার দায়িত্ব নেওয়ার পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরও 47 টনের বেশি সোনা বন্ধক রেখে প্রায় 405 মিলিয়ন ডলার জোগাড় করে। আমরা যেমন সোনা বন্ধক রেখে টাকা ধার নিই, বিষয়টি সেরকমই। এরপর একই বছরের 31 অক্টোবর আইএমএফ ভারতের জন্য আরও বড় ঋণ অনুমোদন করে, যা দেশটির অর্থনৈতিক উদারীকরণ কর্মসূচির অন্যতম আর্থিক ভিত্তি হয়ে ওঠে। সোনা বন্ধক রাখার সিদ্ধান্ত নেওয়া যত কঠিন ছিল, সেটি বাস্তবায়ন করা ছিল আরও কঠিন। বিদেশি ব্যাংকগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছিল, শুধু কাগজে কলমে চুক্তি করলেই হবে না। ঋণের জামানত হিসেবে সোনার বারগুলো তাদের নিজস্ব ভল্টে পৌঁছে দিতে হবে। কিন্তু খবরটি প্রকাশ পেলে বড় ধরনের ঝুঁকি ছিল। আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারত। বিদেশি ঋণদাতারা দ্রুত অর্থ ফেরত চাইতে পারতেন। রুপির উপর নতুন চাপ তৈরি হতে পারত। তাই পুরো অভিযান গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের হাতে গোনা কয়েকজন কর্মকর্তা ছাড়া কেউ জানতেন না দেশের সোনার রিজার্ভের অংশ বিদেশে পাঠানো হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভল্ট থেকে সোনার বারগুলো বিশেষভাবে সিল করা বাক্সে করে কঠোর নিরাপত্তায় বিমানবন্দরে নেওয়া হয়। এরপর সেগুলো লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ডে পাঠানো হয়। অভিযানটি
এতটাই গোপনে পরিচালিত হয়েছিল যে পথে নিরাপত্তা বহরের একটি গাড়ির টায়ারে সমস্যা দেখা দিলে পুরো বহর থামিয়ে আবারও নিরাপত্তা পরীক্ষা করা হয়। সোনার চালান সম্পূর্ণ বীমার আওতায় আছে কি না তা নিয়েও সমস্যা হয়। কাস্টমসের নথিতেও ইচ্ছাকৃতভাবে গোল্ড শব্দটি ব্যবহার করা হয়নি, যাতে কেউ বুঝতে না পারে আসলে কী পণ্য বিদেশে পাঠানো হচ্ছে। তখন সোনা বন্ধক রাখার সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়েছিল, কিন্তু পরে এটিকেই ভারতের অর্থনৈতিক সংকট মোকাবেলায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে করা হয়। আগ্রহীরা সে সময়ের আরবিআইয়ের ডেপুটি গভর্নর শ্রী রঙ্গরাজনের ফোর্কস ইন দ্য রোড নামের এই বইটি পড়ে দেখতে পারেন। ভারতের সোনা ছিল সরকারের। কয়েক বছর পরে দক্ষিণ কোরিয়ায় যা ঘটেছিল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। এবার সেই তৃতীয় গল্প। 1997 সালের আগে দক্ষিণ কোরিয়াকে বলা হতো এশিয়ার অর্থনৈতিক বিস্ময়। কোরীয় যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে কয়েক দশকের মধ্যে দেশটি শিল্প, প্রযুক্তি ও রপ্তানিতে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করে। স্যামসাং, হুন্দাই, এলজি ও দাইউ এর মতো বড় শিল্প গোষ্ঠী দ্রুত উন্নয়নের প্রতীক হয়ে ওঠে। বাইরে থেকে সব কিছু সফল মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে ছিল বড় দুর্বলতা। বড় বড় শিল্প গোষ্ঠী বিপুল ঋণ নিয়ে একের পর এক নতুন বিনিয়োগ করছিল। ব্যাংকগুলো বিদেশ থেকে স্বল্পমেয়াদী ডলার ঋণ নিয়ে দেশের কোম্পানিগুলোকে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছিল। ফলে বিদেশি ঋণদাতারা হঠাৎ টাকা ফেরত চাইলে ব্যাংকগুলোর হাতে তা দেওয়ার মতো পর্যাপ্ত ডলার ছিল না। এরপর আসে সেই এশীয় অর্থনৈতিক সংকট। 1997 সালের 2 জুলাই থাইল্যান্ড তার মুদ্রা বাথের মান ধরে রাখতে ব্যর্থ হয়ে এর অবমূল্যায়ন করে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ভেঙে পড়ে এবং বিদেশি পুঁজি দ্রুত এশিয়ার বিভিন্ন দেশ থেকে বেরিয়ে যেতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই সংকট থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়ে। বিদেশি ঋণ নবায়ন বন্ধ হয়ে যাওয়ায় এসব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যায় এবং তারা গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইয়ং সামের সরকারের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার এই অর্থনৈতিক সংকট চরমে পৌঁছে। 1997 সালে 21 নভেম্বর দেশটি IMF-এর কাছে সহায়তা চায়। পরদিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণে কিম ইয়ং সাম সংকটের দায় স্বীকার করে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। 3 ডিসেম্বর IMF-এর সঙ্গে চুক্তি এবং 4 ডিসেম্বর ঋণ অনুমোদনের পর বিশ্বব্যাংক, ADB ও অন্যান্য দেশের সহায়তা সহ প্রায় 58.4 বিলিয়ন ডলারের উদ্ধার প্যাকেজ ঘোষণা করা হয়। এর মধ্যে IMF থেকে দক্ষিণ কোরিয়া পায় প্রায় 19.5 বিলিয়ন ডলার ঋণ। ঋণের শর্তে দুর্বল ব্যাংক ও প্রতিষ্ঠানের পুনর্গঠন করা হয়। 26টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে 7টি এবং 30টি মার্চেন্ট ব্যাংকের মধ্যে 16টি বন্ধ বা একীভূত হয়। প্রায় 15 লাখ মানুষ চাকরি হারান এবং বেকারত্বের হার 2.6% থেকে প্রায় 7% পৌঁছে যায়। চাকরি হারানোর কারণে মানুষের দুর্দশা কতটা ভয়াবহ ছিল তা বুঝতে আগ্রহীরা দেখতে পারেন কোরিয়ার সিনেমা ডিফল্ট। এই উদ্যোগের শুরুটা ছিল ছোট। 1997 সালে 20 নভেম্বর জাতীয় গ্রামীণ উন্নয়ন আন্দোলন বা সেমাউল আন্দোলনের নারী সংগঠন প্রতীকীভাবে মানুষের কাছ থেকে স্বর্ণের আংটি সংগ্রহ শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি জাতীয় আন্দোলনে রূপ নেয়। 1998 সালে 5 জানুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KBS এবং হাউজিং অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক সরাসরি টেলিভিশনে প্রচারের মাধ্যমে জাতীয় গোল্ড কালেকশন ক্যাম্পেইন শুরু করে। পরে আরও অনেক সংগঠন এতে যোগ দেয়। সে এক অভূতপূর্ব দৃশ্য। দেশের বিভিন্ন প্রান্তের ব্যাংক শাখার সামনে দীর্ঘ লাইন দিয়ে মানুষ সোনা জমা দেয়। মানুষ হাতে ছোট ছোট বাক্স, কাপড়ে বোনানো গয়না কিংবা পুরনো স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যাংকে আসতে থাকেন। কেউ জমা দেন বিয়ের আংটি, কেউ বাগদানের আংটি, কেউ গলার হার, কানের দুল, ব্রেসলেট বা পারিবারিক উত্তরাধিকার হিসাবে পাওয়া গয়না। কেউ আবার ছোট সোনার বার কিংবা স্বর্ণ মুদ্রাও তুলে দেন। দক্ষিণ কোরিয়ায় শিশুর প্রথম জন্মদিনে সোনার আংটি উপহার দেওয়ার একটি দীর্ঘদিনের প্রথা রয়েছে। অনেক পরিবার সেই স্মৃতিচিহ্ন দেশের স্বার্থে ব্যাংকে জমা দেয়। অনেক দম্পতি তাদের বিয়ের আংটিও খুলে দেন। মাত্র 10 দিনের মধ্যেই প্রায় 10 লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
আর পুরো অভিযান শেষে প্রায় ৩৫ লাখ মানুষ ২২৭ টনের বেশি সোনা জমা দেন, যার মূল্য ছিল প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার। পৃথিবীর ইতিহাসে এমনটি আর কখনো দেখা যায়নি। সংগৃহীত অর্থ দিয়ে আইএমএফের পুরো ঋণ শোধ করা সম্ভব ছিল না, তবে এই স্বর্ণ সংগ্রহ অভিযান বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় সহায়তা করে এবং দেশটির মানুষের ঐক্য ও আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। তাই ১৯৯৮ সালের এই অভিযান আজও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। শেষ কথা হলো, তিনটি দেশ, তিনটি সংকট, কিন্তু সব ক্ষেত্রেই স্বর্ণ ছিল ভরসা। আসলে অর্থনীতির ইতিহাস দেখায় সংকটের সময় স্বর্ণ শুধু একটি মূল্যবান ধাতু নয়, এটি একটি দেশের শেষ আর্থিক নিরাপত্তা। তাই আজও বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো হাজার হাজার টন স্বর্ণ মজুত রাখে এবং নিয়মিত স্বর্ণ কেনে, যেমন এখনও কিনছে। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে।